Hello, students. Welcome back to Sure Success Classes. I am Kamalcha, the sailor, and today we shall discuss on the first part of the lesson Our Runway Kite. আজ আমরা ক্লাস 10 লেসন আওয়ার রানওয়ে কাইট নিয়ে আলোচনা করব। গল্পটির প্রতিটি লাইনের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, সহজভাবে বাংলায় অনুবাদ আর বিশেষ বিশেষ অংশের ব্যাখ্যাও করা হবে। Students, I am sure you will be certainly be benefited viewing my video. If you really like my video, don't forget to like, and most necessary is don't forget to subscribe my channel so that you get all the classes in time. আমি ক্লাস 10 অন্যান্য লেসনগুলোর উপরেও আলোচনামূলক ভিডিও পাবলিশ করেছি, সেগুলো অবশ্যই দেখো, তোমাদের কাজে লাগবে। Students, before discussing on this lesson, Our Runway Kite, we must talk a little about the lady author Lucy Maud Montgomery and also about the story. Lucy Maud Montgomery was a famous short story writer, especially known for her famous writings like Anne of Green Gables and others. What we see here, the story is about two little children, their brother and sister, living on an island named Big Hub Moon. Our Runway Kite. এই গল্পটা ছোট ছোট দুটো বাচ্চাকে নিয়ে। দুজনে ওরা ভাই বোন। ওরা একটা বিচ্ছিন্ন দ্বীপে বাস করত। সেই দ্বীপের নাম বিগ হাফ মুন। ওদের বাবা ছিল এই দ্বীপের উপরে অবস্থিত যে লাইট হাউস তার দেখাশোনার ভারপ্রাপ্ত। তাই ওদেরকে ওই দ্বীপ মানে ওই বিচ্ছিন্ন জায়গায় বসবাস করতে হতো ছোটোবেলা থেকেই। সমাজে অন্যান্য বাচ্চাদের মতো বড় হয়ে ওরা ওঠেনি। ওদের মনের মধ্যে একটা একাকিত্ব সবসময় জেগে থাকতো। মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা সবসময় কাজ করত যে ওদেরও যেন আত্মীয় হয়, যাদের বাচ্চাদের সঙ্গে ওরা খেলতে পারবে একসঙ্গে। গল্পটার বিভিন্ন ঘটনার ঘনঘটার মধ্য দিয়ে আমরা যখন এগিয়ে যাই দেখতে পাই ওরা খুঁজে পায় আত্মীয় স্বজনকে এবং একসঙ্গে সেই বাচ্চাদের সঙ্গে খেলার আনন্দ এবং সর্বোপরি ওদের মধ্যে সেই খুশির অনুভূতি জেগে ওঠে যখন ওরা দেখতে পায় ওদেরও আত্মীয় রয়েছে অন্যান্যদের মতো। Of course, there was nobody for us to play with on the Big Half Moon. We just had to make the most of each other. And we did. দেখো কি বলেছি, অফকোর্স। অফকোর্স মানে কি নিশ্চিতভাবে, অবশ্যই। দেয়ার ওয়াজ নোবডি, কেউই ছিল না। ফর আস, আমাদের জন্য কেউই ছিল না। টু প্লে উইথ, আমাদের সঙ্গে খেলার জন্য কেউই ছিল না। অন দ্য বিগ হাফ মুন। বিগ হাফ মুন মানে কি? এটা একটা দ্বীপের নাম। হয়তো দ্বীপটা অর্ধেকটা চাঁদের মতোই ছিল। যাই হোক, চারিদিক সমুদ্র বেষ্টিত ভূখণ্ড দ্বীপ বিগ হাফ মুন। সে সম্পর্কে লেখিকা কি বলছেন? লেখিকা বলছেন যে আমি নিশ্চিত করে বলতে পারি যে বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলবার জন্য কেউই ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। আমাদের কি একে অপরের দেখতে হতো, একে অপরকে, একে অপরের সঙ্গে খেলাধুলো করতে হতো। অ্যান্ড উই ডিড, এবং আমরা সেটা করতাম। আসলে আমি ভূমিকাতে বলেছিলাম যে ওই বাচ্চা দুটো ওই আইল্যান্ড অর্থাৎ দ্বীপে ছোটোবেলা থেকেই বড় হয়েছে। ওখানে তো বিচ্ছিন্ন ভূমি, ওখানে কোনো মানুষ যায় না, তাই ওরা ওখানেই বড় হয়েছে। একে অপরের সঙ্গে খেলার জন্য অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে পায় না, তখন ওরা দুজনে একে অপরের সঙ্গে খেলে, সেই কথাই বলা হয়েছে। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। দেখো লেখিকা এবারে ঘটনার চমক সৃষ্টি করেছেন। প্রথমে ওই কথা বলার পরে এবারে তিনি প্রকাশ করছেন যে উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। উই,
আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থর অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। দেখো এখানে উই কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রেখেছে, অর্থাৎ বিশেষভাবে দেখানোর জন্য উল্লেখ করা হয়েছে। উই ব্যাপারটা এর আগে যে সেন্টেন্সটা আমরা পড়েছি, উই লিভ অন দ্য বিগ হাফ মুন, সেখান থেকে ওই উইটাকে উল্লেখ করে আনা হয়েছে। তো উই মানেটা কে, সেটাকে কে বা কারা সেটাকে বোঝানোর জন্য এখানে আবার পুনরুল্লেখ করা হয়েছে। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, মানে উই হচ্ছে গিয়ে বাবা, ক্লড এবং আমি, অ্যান্ড আন্ট এস্থর অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, মানে এস্থার পিসিমা, মিমি এবং ডিক। ইট ইউজড টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। দেখো এবারে কি বলছে না, ইট ইউজ টু বি, এটা ইউজ টু বি মানে কি, আগে যেটা ঘটতো, আগে যেটা হতো। এই যে লিস্টটা, এই লিস্টটা কিন্তু আগে এরকম লম্বা ছিল না, সেই ব্যাপারেই বলা হয়েছে যে আগে কীরকম লিস্টটা ছিল, অনলি ফাদার ক্লড অ্যান্ড আই, মানে এর আগে ছিল কেবলমাত্র লিস্টটাতে বাবার নাম, ক্লডের নাম এবং আমার নাম থাকতো। অর্থাৎ এর মানে ঘুরিয়ে বলতে চেয়েছে যে ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, মানে কি এই দ্বীপে আগে মাত্র 3 জন বসবাস করতাম, বাবা, ক্লড এবং আমি। ইট ইজ অল অন দ্য অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। দেখো এখানে কি বলছে, ইট ইজ অল অন দ্য অ্যাকাউন্ট অফ দ্য কাইট, অর্থাৎ ঘুড়িটাকে নিয়েই এই সমস্ত কিছু ঘটেছিল। দ্যাট দেয়ার আর মোর অফ আস, এবং এ থেকে আমরা অনেক কিছুই পেয়েছিলাম। আমরা ঘটনার মধ্যে দেখতে পাচ্ছি প্রথমে লিস্টটা দেখিয়েছে যে মাত্র আগে আগে যারা বাস করতো তাদের নাম হচ্ছে গিয়ে ফাদার, ক্লড অ্যান্ড আই, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই লিস্টটা বেড়ে গিয়ে অনেক বড় হয়ে গেছে। এর সঙ্গে জুড়েছে আন্ট এস্থার, মিমি, ডিক। সেই এই যে আগে 3 জন বসবাস করতো, দুটো মাত্র বাচ্চা ছিল, এখন অনেকে এসে গেছে। এই ব্যাপারটা, এই যে ঘটনাটা ঘটলো সেই সম্বন্ধে বলা হয়েছে এর মূলেই ছিল ঘুড়িটা, তাই বলা হয়েছে ইট ইজ অল অন দ্য অ্যাকাউন্ট অফ দ্য কাইট। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। দেখো কি বলা হয়েছে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, অর্থাৎ বলা হয়েছে যে এই ব্যাপারটা নিয়েই এখন আমি বলবো। অর্থাৎ এই যে সম্পূর্ণ গল্পটা এই ঘুড়িটাকে নিয়ে, এই ঘুড়িটাই কাণ্ড ঘটিয়েছিল, যার জন্য তাদের একাকিত্ব দূর হয়ে গেছিলো এবং আত্মীয় স্বজন তাদের সঙ্গে একত্রিত হয়েছিল, একসঙ্গে বসবাস করেছিল। তো তাই বলা হয়েছে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটাই হলো সেই যার সম্পর্কে এবারে আমি বলবো। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। কী বলছে দেখো, ফাদার ইজ দ্য কিপার, কিপার মানে কি, রক্ষক, যিনি তার দেখাশোনা করেন। লাইট হাউসে থাকলে কি করতে হয় না, তাকে চালনা করতে হয়, অপারেট করতে হয় ঠিকঠাক আছে কিনা, এবং তাকে রক্ষণাবেক্ষণও করতে হয়। তো সেই পদটাকে বলা হয়েছে কিপার। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। দেখো লাইট হাউস ব্যাপারটা কি, খুব বড় উঁচু গোলাকার একটা স্তম্ভ, ভেতরে সিঁড়ি থাকে উপরে ওঠার, এবং উপরে টুপির মতো অংশ থাকে, আর চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা একটা গোল ঘর থাকে, যার ভেতরে আলো জ্বালানো থাকে। সেটা বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন ধরনের আলোর ফ্ল্যাশ হয়, কতটা সময় কতবার ফ্ল্যাশ করবে সেই অনুযায়ী কী হয়, সেই আলোটা সামনের সমুদ্রে ছড়িয়ে পড়ে এবং কাছাকাছি সমুদ্রে থাকা জাহাজরা বুঝতে পারে যে ওখানে একটা দ্বীপ আছে, বিচ্ছিন্ন দ্বীপ আছে, অন্ধকারে গিয়ে তাকে ধাক্কা মারবে না, তাদের রাস্তা নির্ণয় করে তারা সরে চলে যেতে পারবে তাদের রাস্তা দেখে। তো জাহাজের যাত্রাকে সুগম করার জন্য, সুরক্ষিত করার জন্য লাইট হাউস করা হয়। তো এ হলো লাইট হাউস। তাহলে দেখো, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, অর্থাৎ বাবা ছিলেন লাইট হাউসের রক্ষক। কার বাবা? ওই লেখিকার বাবার কথা বলা হয়েছে। আই অ্যাম 11 years old, ক্লড ইজ 12। দেখো লেখিকা কি বলছে না, আই অ্যাম 11 years old, আমি 11 বছরের, ক্লড ইজ 12, ক্লড হলো 12 বছরের। অর্থাৎ ওই সময় যখন লেখিকা গল্পটা বলছেন সেই সময়ে তার বয়স ছিল 11 বছর, আর ক্লড তার দাদা, তার বয়স ছিল 12 বছরের। ইন উইন্টার when the harbor is frozen over, we all move over to the mainland. কি বলছে না,
ইন উইন্টার অর্থাৎ শীতের সময়, ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার মানে কি, শীতের সময় ভীষণ ঠান্ডা, হ্যাঁ, হিমাঙ্কের নিচে নেমে গেছে, তখন কি হয়, হারবার মানে যে পোর্ট বা জাহাজ ঘাঁটি তখন পুরো জমে যায়, বরফে জমে যায়, কোনো কিছু কাজ চলে না, জাহাজ ঢোকে না, বেরোন না, তার মানে কি টোটাল সমস্ত কাজ স্টপড, এভরিথিং ইজ পজড। তাহলে কি হয়, তখন আর লাইট হাউসের দরকার নেই, তখন তখন কি এই যে আইল্যান্ডের যে রক্ষক অর্থাৎ লেখিকার বাবা, তার ফ্যামিলি অর্থাৎ তার দুটো ছেলে মেয়েকে নিয়ে কী করেন না, উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, অর্থাৎ তারা স্থানান্তরিত হন, তারা চলে যান, কোথায় যান, টু দ্য মেইনল্যান্ড অর্থাৎ মূল ভূখণ্ডে চলে যান। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। দেখো এখানে কি বলেছে, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস অর্থাৎ যক্ষুনি কিনা বসন্তকাল আসে বা এসে যায়, ব্যাক উই সেল মানে কি, এক ভূখণ্ড থেকে অন্য ভূখণ্ডে সমুদ্র যাত্রা করা। তো ব্যাক উই সেল, আমরা সমুদ্র যাত্রা করি, ফিরে আবার সমুদ্র যাত্রা করি, কী উদ্দেশ্যে না, টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমাদের সেই প্রিয় দ্বীপের উদ্দেশ্যে। অর্থাৎ যখন স্প্রিং অর্থাৎ বসন্তকালে এসে যায়, আমরা তখন আবার ঘুরে সেই আইল্যান্ডে যাওয়ার জন্যে, সেই দ্বীপে যাওয়ার জন্য সমুদ্রযাত্রা করি। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। কি বলছে, ফানি পার্ট মানে কি, মজাদার ব্যাপারটা হলো এটাই যে, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, মজাদার ঘটনা বা মজাদার অংশটা হলো এটাই যে, পিপল অলওয়েজ পিটিড আস, লোকেরা সবসময় আমাদের উপর করুণা করতো, ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের ফিরবার সময় হতো, অর্থাৎ মেইনল্যান্ড থেকে যখন বিগ হাফ মুন আইল্যান্ডে ফেরার সময় হয়ে আসতো, তখন লোকেরা কী করতো, আমাদের ওপরে করুণা করতো। They said, we must be so lonely over there with no other children near us. দেখো এখানে দে বলতে কি, তারা বলতে সেই সব লোকেদের কথা বলা হয়েছে যাদের সঙ্গে মেইনল্যান্ডে দেখা হতো। তো সেই সব লোকেরা কি বলতো, দে সেইড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, তারা বলতো যে ওখানে, ওভার দেয়ার ওখানে মানে কি, আইল্যান্ডে দ্বীপে আমরা নিশ্চয়ই খুব একাকী থাকি, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের কাছাকাছি কোনো ছেলে মেয়েই নেই, অর্থাৎ তারা আমাদের উপর, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বলতে লেখিকা দুটো বাচ্চার ওপর খুব করুণা করতো। অফকোর্স ক্লোর অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। দেখো কি বলছে, অফকোর্স অর্থাৎ নিশ্চিতভাবে, আমরা বলতে পারি নিশ্চয়ই, ক্লোর এবং আমি, আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান, যদি ওখানে কেউ থাকতো সেটা আমাদের নিশ্চয়ই ভালো লাগতো, টু প্লে উইথ আস, আমাদের সঙ্গে যদি কেউ খেলতো। তো লেখিকা কি বলছেন, যদি ওখানে আমাদের সঙ্গে খেলার জন্য আর কেউ থাকতো সেটা অবশ্যই আমাদের ভালো লাগতো, ক্লড এবং আমার দুজনেরই ভালো লাগতো। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, মানে কি বলেছে দেখো, ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস, একটা খেলা, বাচ্চাদের খেলা হচ্ছে পাইরেট কেভস, পাইরেট মানে জলদস্যু আর কেভ মানে হচ্ছে গুহায়, তার গুহা জলদস্যু এসব নিয়ে যে একটা খেলা, এই খেলাটা খেলতে খুব অসুবিধে হতো, হার্ড মানে অসুবিধে হতো, কেননা ওই দুটো বাচ্চা নিয়ে, অ্যাকচুয়ালি খেলাটা অনেক অনেক বেশি বাচ্চা নিয়ে খেলার, অনেক জনে মিলে খেলার, সেখানে ওই দুজন বাচ্চা মিলে খেলছে তো তাদের অসুবিধা হতো, তাই বলছে ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস, পাইরেট কেভ এই খেলাটা খেলতে খুব অসুবিধে হতো, অ্যান্ড থিংস লাইক দ্যাট, এবং থিংস লাইক দ্যাট বলতে কি, এই ধরনের আরও খেলা, যেসব খেলা সেগুলো খেলতে অসুবিধা হতো, কেননা মাত্র দুজন বাচ্চা তো সেই জন্যে, তাই বলছে থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, অর্থাৎ মাত্র দুজনকে নিয়ে এই পাইরেট কেভ বা এই ধরনের আর অন্যান্য খেলাগুলো খেলতে অসুবিধে হতো। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন, কি বলছে দেখো, বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল, আমরা বেশ ভালোই কথা কাটাকাটি করতাম, উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, যখন শীতকালে যখন মূল ভূখণ্ডে যেতাম, তখন সেই মূল ভূখণ্ডের অধিবাসী যে
বাচ্চারা, তাদের সঙ্গে আমরা বেশ ভালোই কথা কাটাকাটি করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাব মুন। দেখো বলছে যে পারহ্যাপস অর্থাৎ বোধ হয় এটাই সব থেকে ভালো ছিল, দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাব মুন, অর্থাৎ বিগ হাব মুনে ওরা, অর্থাৎ দেম, দেম মানে কি, ওই যে মেইনল্যান্ডের চিলড্রেন, তারা যে বিগ হাব মুনে থাকতো না, এটা একদিক দিয়ে ভালোই হয়েছিল। লেখিকা এটা কেন বলছেন, নাহলে সবসময় কথা কাটাকাটি হতো, সবসময় ঝগড়াঝাটি হতো, অর্থাৎ ওরা ম্যাচ করতে পারতো না, মেন্টালি ম্যাচ করতে পারতো না, সেই কথাটাই বলছেন। কেননা দেখো এরা সবসময় ছোটো দুটো বাচ্চা ছোটোবেলা থেকে একসঙ্গে দুজনে থাকতে অভ্যস্ত, ওরা নিজেদের মধ্যেই খেলে, ওদের মধ্যে ঝগড়া হয় না, ওরা নিজেদেরকে নিয়েই সন্তুষ্ট। যখন ওরা শীতকালে মেইনল্যান্ডে যায় তখন বাচ্চাদের সঙ্গে ওদের ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়। তাই তিনি বলছেন যে সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাব মুন, অর্থাৎ এটাই বোধ হয় ভালো ছিল যে ওরা বিগ হাব মুনে ওদের মধ্যে কেউই ছিল। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। দেখো একটু আগে যেটা বলছিলাম সেটাই, যে সেই ব্যাপারটাই বোঝানো হয়েছে যে ক্লড এবং লেখিকা ওই নির্জন দ্বীপে ছোটোবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, তারা একে অপরকে বোঝে, তাদের মেন্টালিটি একই রকম, তাই তাদের মধ্যে কোনো অশান্তি হয় না, অসুবিধা হয় না, তারা নিজেদের মতো খেলে একসঙ্গে, তারা বলতে গেলে একে অপরকে নিজের মতন করে গুছিয়ে নিয়েছে। তার ফলে কি হচ্ছে, তাই বলা হয়েছে ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড এবং আমি কখনোই ঝগড়া করিনি। To be sure, father didn't seem to have any relations except us. তো লেখিকা এখানে কি বলছেন, টু বি শিওর অর্থাৎ নিশ্চিতভাবে এটা বলা যায় যে ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, আমাদেরকে ছাড়া বাবার অন্য কোনো আত্মীয় ছিল না বলেই মনে হতো। অর্থাৎ এটা কেন তিনি বললেন না, ছোটোবেলা থেকেই দেখা গেছে যে ওখানে ওরা দুজনেই, ছোট দুটো বাচ্চা ছাড়া আর অন্য কোনো মানুষ বাবার সঙ্গে থাকে না, কারুর সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাই বাচ্চা দুটো এই বিষয়ে নিশ্চিত হয়ে গেছে যে ওদের ওই দুজন ছাড়া বাবার আর কোনো আত্মীয় নেই। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। দেখো এখানে পাজল, পাজল মানে কি, পাজল মানে হচ্ছে কি না, যে ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারা যায় না সেটাকে ধাঁধা বলে, সেই ধাঁধাটাকে বলছে কি পাজল, আমরা বাংলায় ধাঁধা বলি না, সেটাই। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, অর্থাৎ ক্লড এবং আমাকে এই ব্যাপারটা যেন ধাঁধায় ফেলে দিত, আমরা বুঝে উঠতে পারতাম না কেন আমাদের কেন কোনো আত্মীয় নেই, বাবার কেন কোনো আত্মীয় নেই, সবার আত্মীয় আছে, আমাদের কেন কোনো আত্মীয় নেই। দেখো এর মধ্যে কিন্তু একটা অন্তর্নিহিত ব্যাপার আছে, বাচ্চাগুলোর মনের মধ্যে একটা কিন্তু চিন্তা কাজ করছে, তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা কাজ করছে যে আমাদেরও আত্মীয় হোক, আমাদেরও আত্মীয় থাক, সেটা তারা চায়। মানে অন্যদের যেমন আত্মীয় আছে, আমাদের কেন আত্মীয় নেই, আমাদেরও আত্মীয় হোক, আমাদেরও আত্মীয় থাকলে ভালো হতো, এই ব্যাপারটা তাদের মনের মধ্যে কাজ করছিল। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, হোয়াই হ্যাডন্ট উই। দেখো যা বলছিলাম তাই হয়ে গেল, সেটাই বলছে না, এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। যখন ওই বাচ্চারা অর্থাৎ ক্লড এবং লেখিকা যখন শীতকালে মেইনল্যান্ডে গিয়ে বসবাস করছে, তখন দে ক্যান সি দ্যাট দ্য আদার চিলড্রেন হ্যাভ গট দেয়ার রিলেশনস। দ্যাট টাইম দে কুড কম্পেয়ার দেমসেলফ উইথ দ্য আদার্স। এভাবে কম্পেয়ার করলে কি হয়, তখন তাদের মনের মধ্যে একটা প্রশ্ন, এ কোয়েশ্চেন অ্যারাইজেস ইন দেয়ার মাইন্ড, সেই কোয়েশ্চেনটাই বলা হয়েছে এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, হোয়াই হ্যাডন্ট উই। মেইনল্যান্ডের প্রত্যেকের আত্মীয় রয়েছে, সম্পর্ক রয়েছে অন্যের সঙ্গে, হোয়াই হ্যাডন্ট উই, আমাদের কেন নেই। ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড। তো মনের মধ্যে বাচ্চার প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে তার উত্তরটাও নিজে থেকে খুঁজে নিচ্ছে। তো সেই উত্তরের সাপোর্টে আরেকটা প্রশ্ন করছে, ওয়াজ ইট বিকজ, এটা কি সেই জন্যেই, কেননা উই লিভড অন অ্যান আইল্যান্ড, কেননা আমরা একটা দ্বীপে বাস করি, আমরা দ্বীপে বাস করি বলেই কি আমাদের কোনো আত্মীয় নেই। উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট,
and some cousins. আমরা ভাবতাম যে যদি আমাদের একজন আঙ্কেল এবং একজন আন্টি এবং কিছু তাদের ছেলে মেয়ে অর্থাৎ কাজিনস যদি থাকতো তাহলে কি মজাদারই না হতো। Once we asked father about it, but he looked so sorrowful that we wished we hadn't. এখানে কি বলেছে, once we asked father about it, একবার আমরা বাবাকে জিজ্ঞেস করেছিলাম। কি জিজ্ঞাসা করেছিলাম? অ্যাবাউট ইট, এটার সম্পর্কে, মানে আমাদের কেন কোনো আত্মীয় নেই সেই ব্যাপারে বাবাকে জিজ্ঞেস করেছিলাম। বাট হি লুকড সো সরফুল, কিন্তু তাকে খুবই বিমর্ষ দেখালো। বাট হি লুকড সো সরফুল দ্যাট উই উইশড উই হ্যাডন্ট, তাকে এতটাই বিমর্ষ লাগছিল বা এতই দুঃখী লাগছিল যে উই উইশড, আমরা মনে মনে কামনা করলাম যে আমাদের এই জিজ্ঞেস করাটা উচিত হয়নি, কেননা আমরা জিজ্ঞেস করেছি বলেই না বাবা বিমর্ষ হয়ে গেল, দুঃখী হয়ে গেল। He said it was all his fault. Claude and I didn't understand what he meant. তো দেখো কি বলছে, he said, তিনি বললেন it was all his fault, এই সমস্তটাই তারই দোষ, মানে যা কিছু ঘটেছে সমস্ত কিছুই তারই কারণে হয়েছে। Claude and I didn't understand what he meant. ক্লড এবং আমি ব্যাপারটা বুঝতে পারলাম না তিনি কি বলতে চেয়েছেন। অর্থাৎ বাবা এই যে বললেন এ সমস্তটাই হলো তারই দোষের কারণ, অর্থাৎ তারই কারণে সমস্তটা ব্যাপারটা ঘটেছে, এই ব্যাপারটার মাধ্যমে তিনি কি বলতে চাইলেন আমি এবং ক্লড বুঝতে পারলাম না। So students, I am sure you have enjoyed today's class and learned a lot. আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। শব্দের সঠিক উচ্চারণ, লেসনটার সঠিক মানে এখন তোমরা বুঝতে শিখেছো, তোমাদের কনফিডেন্সও আগের থেকে অনেক বেড়েছে। আওয়ার রানওয়ে কাইটের পার্ট 1 এর উপরে আজ আলোচনা করা হলো, তেমনি পার্ট 2 এবং পার্ট 3 সহায়ক ক্লাসগুলি দেখার জন্য, বিশেষ করে তোমাদের ক্লাসের অন্যান্য লেসনগুলোর উপরে যেসব ক্লাস করেছে সেগুলো যাতে মিস না করো সেই জন্য আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। তোমাদের অবশ্যই মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে দিও। আজ তাহলে এতটাই, বাই বাই।